আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শপথ না নিতে জাতীয় ঐক্যফ্রন্ট এখনো ঐক্যবদ্ধ, জানিয়েছেন রুহুল কবির রিজভী। শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত গণফোরাম এমপি মোকাব্বির খানের। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পরও অনেক হাসপাতালেই গড় হাজির চিকিৎসকরা, ডাক্তার না পেয়ে হতাশ রোগী ও তাদের স্বজনরা। আর 3 দিন পরেই 21শে গ্রন্থমেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশকরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ার ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্ট এখনো ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনে ভোট ডাকাতি হলেও প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের মনে কোনো অনুশোচনা নেই। সরকার ও তাদের একনিষ্ঠ অনুগ্রহ ভাজন নির্বাচন কমিশন 30 ডিসেম্বর নির্বাচনে যে ভূমিকা রেখেছে তাতে গোটা জাতি হতাশায় নিমজ্জিত। আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগকে বিজয়ী করতে মহা ভোট ডাকাতিতে নিয়োজিত থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। প্রতিদিন বাড়ছে গুম, খুন, ধর্ষণ, অপহরণ, ডাকাতি ও ছিনতাইয়ের মতো লোমহর্ষক ঘটনা। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ না নেয়ার সিদ্ধান্তে এখনো অটল আছেন বলে জানান রুহুল কবির রিজভী। ঐক্যবদ্ধ সবাই আছে, যা কিছু হবে সব সিদ্ধান্ত অনুযায়ী হবে এবং এর আগে যে সিদ্ধান্তটি হয়েছে না যাওয়ার, যে সেই সিদ্ধান্তটি এখনো পর্যন্ত বলবৎ আছে বলে আমি জানি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা চলছে। তার জামিন পেতে আইনি কোনো বাধা নেই, তথাপিও তাকে আটকে রাখতে আইনের ফাঁক দিয়ে বেআইনি রাস্তায় নানা চক্রান্ত চলছে। 29শে ডিসেম্বর নিশীথে মহা ভোট ডাকাতির মহা কেলেঙ্কারি আড়াল করতেই বেগম জিয়াকে এখনো মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই। পাশাপাশি সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার ব্যাপারে গণফোরামের নেতা মোকাব্বির খানের মনোভাব ইতিবাচক। টেলিফোনে বাংলাভিশনকে তিনি জানিয়েছেন, তার দলের প্রধান ডক্টর কামাল হোসেনও এই ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে শপথ নেয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। ব্যাপারে আমাদের যিনি দলের প্রধান, দ্বিতীয় প্রধান, উনার ব্যক্তিগত মতামত হলো ইতিবাচক। তারপরে আমাদের দলের বর্ধিত সভা হয়েছে, সেন্ট্রাল কমিটির মিটিং হয়েছে, তারপরে আমাদের যে নির্বাচিত, আমরা যে এলাকার থেকে নির্বাচিত হয়েছি সেখানের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথাও আমরা জানিয়েছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত হয় নাই। আর যেহেতু উনি দেশের বাইরে, উনার সিদ্ধান্ত এর বাইরে আমাদের কিছু করার কোনো ইচ্ছা নাই। উনি যেটা বলবেন আমরা সেটাই করব এবং ওনার অপেক্ষায় আমরা আছি। সিদ্ধান্ত না, আমাদের মনোভাব ইতিবাচক, এটা বলতে পারেন। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, একটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। ইপিজেড শ্রম অধ্যাদেশ বহাল রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন 2019-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ অধ্যাদেশটি সামান্য পরিবর্তন করে বাংলাদেশ পতাকাবাহী জাহাজ আইন 2019 এর খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। খসড়ায় আইন অমান্যে জরিমানা ধরা হয়েছে 5 লাখ টাকা। পাশাপাশি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে 2018 সালের 4র্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। জানানো হয় 2018 এর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 9টি মন্ত্রিসভার বৈঠকে 83টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এর মধ্যে বাস্তবায়ন হয়েছে 56টি। এ সময় সংসদে আইন পাশ হয়েছে 19টি। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পরও বরগুনা সদর হাসপাতালে চিকিৎসকদের দেখা পাননি রোগীরা। চিকিৎসক না পেয়ে হতাশ রোগী ও তাদের স্বজনরা। তাদের অভিযোগ, জরুরি বিভাগেও চিকিৎসক পাননি তারা। সকালে হাসপাতালে চিকিৎসক হিসেবে ডক্টর মোহাম্মদ কামাল হোসেন, ডক্টর শারমিন, আব্দুর রহমান ও সিদ্ধার্থ বড়ালের থাকার কথা থাকলেও তারা উপস্থিত ছিলেন না। অবশ্য হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ
সোহরাব হোসেন চিকিৎসক সংকটের দোহাই দিয়েছেন। আজকে 3 দিন পর্যন্ত আমি এখানে বেডে শোয়া, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে কোনো ডাক্তার কোনো কিছু আসে নাই। শুধু নার্সরা আসে আর ইঞ্জেকশন লিখে দেয়, ইঞ্জেকশনটা করার পর আমি অসুস্থ হই বেশি। আমি এমার্জেন্সিতে আসার পর 2 জন ডাক্তারের একজনকে পাওয়া যায়নি। ডাক্তার দেখাতে আসছি, কিন্তু রহমান ডাক্তার সে তো এখন পর্যন্ত আসে নাই। ডাক্তার দেখাইতে আসছে কিন্তু এখন পর্যন্ত গেট খোলে নাই ডাক্তারের গেট। বাচ্চা স্কুলে রেখে আসবে, বাজার ঘাট অনেক সামান্য সমস্যা থাকতে পারে, 15 মিনিট আধা ঘন্টা দেরি হতে পারে। ওই সময়টা আরেকজনকে দিয়ে কভার করা, এটা তা নাহলে আপনি হাসপাতাল চালাতে পারবেন না। মাত্র 2 জন মেডিকেল অফিসার আমার, তারা অনেক সময় একজন সারাদিনও ডিউটি করে। প্রধানমন্ত্রীর কথা ওই দিনই কার্যকর হবে যেদিন এখানের 19টা মেডিকেল অফিসারের পোস্ট পূর্ণ করতে পারবে, তাহলে কোনো সমস্যাই হবে না। আমরা ডাক্তার মাত্র 2 জন, আপনি টাইম মতন তাদের কিভাবে পাবেন? কোনো মতে ওই প্রধানমন্ত্রী অনেক কথাই বলেন, হাসপাতালের পদগুলো পূরণ করতে পারেন না কেন? নেপালে ইউএস বাংলা বিমান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের ককপিটের ভেতরে চালক ধূমপান করায় বিমান বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনা অনুসন্ধান কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতের এনডিটিভি। বিমানের ককপিটের রেকর্ড হওয়া ভয়েস শুনে রবিবার অনুসন্ধান কমিটি এক বিবৃতিতে জানায়, যাত্রার সময় পাইলট ধূমপান করছিল, তবে পাইলটের ধূমপানের বিষয়টি কর্তৃপক্ষ জানা না থাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিবৃতিতে জানা যায়, সম্ভবত ক্রুদের বিভ্রান্তির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। বিমানের 67 যাত্রী ও 4 ক্রু ছিলেন। এতে নিহত হন 51 জন। গেল বছর মার্চে ঢাকা থেকে রওনা হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে বিমানটি রানওয়ের পাশে বিধ্বস্ত হয়। 21শে বইমেলার আর মাত্র 3 দিন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রকাশকরা। এবার মেলার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি 21 ও স্বাধীনতার চেতনার সাথে এই প্রজন্মকে সম্পৃক্ত করতে এবারের মেলায় থিম ঠিক করেছে বিজয় 52 থেকে 71 নবপর্যায়। 1 ফেব্রুয়ারি পর্দা উঠবে অমর একুশে গ্রন্থমেলার। সময়ের সাথে পাল্লা দিয়ে এই মেলার আবেদন দিন দিন বাড়ছে। তাই বেশ কবছর ধরেই বইমেলার গণ্ডি বাংলা একাডেমি চত্বর ছাড়িয়ে গড়িয়েছে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। বিন্যাস, স্টল বরাদ্দ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে সন্তুষ্ট প্রকাশকরা। ভালো বিক্রির প্রত্যাশাও তাদের। সারা বছর যে নতুন নতুন বইগুলি করেছি আমরা, এবার 21শে বাংলায় প্রথম থেকে এই বইগুলি পাওয়া যাবে। একইভাবে 10 তারিখের মধ্যে ম্যাক্সিমাম বই, আমাদের অধিকাংশ বই চলে আসবে। এই মেলাটার বিন্যাসটা খুবই ভালো হচ্ছে, আস্তে আস্তে এবার আরো ভালো হয়েছে। স্টলগুলো যেভাবে স্থাপন করা হয়েছে, মনে হয় মোটামুটি সবাই খুব খুশি। ব্যবসায়িক কোনো দৃষ্টিভঙ্গি থেকে এখানে অংশগ্রহণ করে না, এখানে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে বস্তুত তারা একটি মিলন মেলায় অংশগ্রহণ করে। বইমেলা মানেই নবীন প্রবীণ লেখকদের মিলন মেলা। তাই ফেব্রুয়ারি মাসকে ঘিরে এই আড্ডার অপেক্ষায় থাকেন তারা। ঢাকা এবং ঢাকার বাইরের যত সব লেখক আছেন সবাই এই বইমেলা উপলক্ষে এখানে এসে জড়ো হন। বিশাল একটা আড্ডা চলে, অনেক সময় ধরে আড্ডা চলে। আড্ডাটা আমাদের একটা বিশাল প্রাপ্তির ব্যাপার হয়ে দাঁড়ায় বইমেলায়। বইমেলা হচ্ছে আমাদের লেখকদের জন্য একটা উন্মাদনার ব্যাপার, একটা চৈতন্যের গভীরতম একটা আনন্দ আলোকের ব্যাপার। এবার আরো নতুন নতুন লেখক আসবে, এখানে যারা পাঠক আছেন তারা আসবেন। সারা মাঠ জুড়ে বইমেলা অনেক জমজমাট হবে। হাতে গোনা আর মাত্র কদিন, তাই স্টল তৈরি ও সাজসজ্জায় সম্পৃক্তদের একেবারে যেন ফুরসত নেই। বইমেলা তাদের কাছেও অন্যরকম উপলব্ধির। আমি প্রতি বছরই এই মাধুরী মেশানো বর্ণমালা আমি লিখি এবং স্টলের কাজে অনেক সহযোগিতা করি। এটা আমার নেশার মতো হয়ে গেছে। রং তুলি সহ কাঠের ফ্রেম তৈরি, সব মিলিয়ে যা আয় হয় তাতেই খুশি তারা। প্রতিবার বছরে মেলাতে কাজে আসি, মেলা ভালোই লাগে অবশ্য, লাভটা মোটামুটি ভালো হয়। আমাদের মেলার কাজে আমরা যে কন্ট্রাক্টের কাজ করি আমাদের মোটামুটি ভালো পোষায়। এদিকে সুন্দর ও পরিচ্ছন্ন মেলা উপহার দেওয়ার প্রত্যাশা বাংলা একাডেমির। রয়েছে এবারের মেলায় অনেক নতুনত্ব আনার টার্গেটও। এখনকার এই প্রজন্মের যে বিজয়ের বিষয়গুলো আছে সেগুলোকে আমরা এই বছরে আরও বেশি তীক্ষ্ণ শানিত করতে চাই। 21-এর চেতনার সঙ্গে, স্বাধীনতার চেতনার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করতে চাই। সেই বিষয়টা নিয়ে আমরা এবার মেলার যে সমস্ত আয়োজন সেগুলোর উপর জোর দেব। লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা রাখছে বাংলা একাডেমি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। মাত্র 2 কোটি টাকার অভাবে থেমে আছে পাট থেকে তৈরি পরিবেশ বান্ধব প্লাস্টিক ব্যাগের উৎপাদন। হতাশার সঙ্গে এই কথা জানিয়েছেন দীর্ঘ প্রত্যাশিত এই পদ্ধতির আবিষ্কারক
বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান। তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত হবার পরেও কেবল সরকারি অর্থায়নের অভাবে থমকে আছে সোনালী ব্যাগের উৎপাদন। এলিফ্যান্ট রোডের গৃহস্থী আমৃতুন্নাহার হক রিনা বাজার করতে এসে দোকানদারের দেয়া পলিথিনেই পণ্য নিচ্ছেন, যদিও তিনি যথেষ্ট সচেতন পলিথিনের অপকারিতার বিষয়ে। এক সময় তো আমরা যখন 50 বছর আগে তখন তো এই ছিল না, পলিথিন ছিল না, তখন কি আমরা চলি নাই? নিশ্চয় চলছি। এখন কেন এই পলিথিন আরো বেশি হয়ে গেছে? দিনে দিনে প্লাস্টিকের প্রসারে নিষ্প্রাণ হচ্ছে পৃথিবী। মানবদেহে বাসা বাঁধছে ক্যান্সার সহ নানা রোগ। প্রতি বছর পৃথিবীতে নানা প্রয়োজনে তৈরি হয় 10 বিলিয়ন টন প্লাস্টিক। ব্যবহার শেষে তার বেশিরভাগই জমা হয় সাগরে। বিশেষজ্ঞরা বলছেন, ভাসমান প্লাস্টিক ও আবর্জনা প্লাস্টিকময় করে দিচ্ছে সমুদ্রের পানির জলকণাগুলোকেও। মাছের শরীর হয়ে তা চলে আসছে মানবদেহে, যা শরীরের মধ্যে টাইম বোমার মতো টিকটিক করছে প্রতিক্ষণ। বাংলাদেশে প্লাস্টিক নিষিদ্ধ করে আইন হয়েছে বহু আগেই, কিন্তু তা মানা কি আদৌ সম্ভব? গোটা পৃথিবীকে আশার আলো দেখিয়েছিলেন বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমেদ খানের নেতৃত্বে একদল বিজ্ঞানী। পাট থেকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব প্লাস্টিক ও পলি তৈরি করে তাক লাগানো এই বিজ্ঞানীর দাবি, পৃথিবীতে একমাত্র বাংলাদেশই পেরেছে সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল বা পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরি করতে। Biopolymer. There is no single furthing drops of plastics inside this Sonali bag. কোনো রকম প্লাস্টিক ইউজ করা হয়নি। এখানে সব ধরনেরই বায়োপলিমার ইউজ করা হয়েছে, যেটা আল্লাহর তৈরি গড গিফটেড জিনিস, সেখান দিয়ে আমরা তৈরি করেছি। কিন্তু সোনালী ব্যাখ্যাত এই পরিবেশ বান্ধব প্লাস্টিকের অগ্রযাত্রা শুরুতে হুমকির মুখে পড়েছে। বিজ্ঞানী মোবারক আহমেদ খান জানাচ্ছেন, সরকারি সিদ্ধান্ত হবার পরেও কেবলমাত্র অর্থ ছাড় না হয় থেমে আছে সোনালী ব্যাগের যাত্রা। গভর্নমেন্টের পরিবর্তন আসলো, এই জায়গাটা আমরা একটু থেমে গেছি। এখন আমি যে জিনিসটা খুব সহজ করে বলি, সেটা হলো যে মার্কনি সাহেব রেডিও আবিষ্কার করে উনি তো ঘরে ঘরে রেডিও বিক্রি করেন নাই। ইট ইজ নট মাই ডিউটি টু প্রমোট দিস প্রোডাক্ট টু এভরিওয়্যার। ইট ইজ এ ডিউটি অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য এন্টারপ্রেনার্স। তারা এটা করবে, তারা যদি এটা করে তাহলে এটা মার্কেটাইজ হবে, অ্যান্ড দিস পলিসিজ শুড বি কাম ফ্রম আওয়ার গভর্নমেন্ট। বিজ্ঞানী মোবারকের দাবি, ঢাকার জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ প্লাস্টিক অপসারণে 2 সিটি কর্পোরেশন 1 বছরে যে টাকা খরচ করে তা যদি সোনালী ব্যাগ তৈরিতে বিনিয়োগ করা হয়, তাহলে এ ব্যাগ বিনামূল্যে দেওয়া যাবে মানুষের হাতে। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। বিক্রমপুর ঐতিহাসিকভাবে সমৃদ্ধ জনপদ। বর্তমান মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে অতীশ দীপঙ্করের বাস্তুভিটা, রাঘুরামপুরে 10ম শতকের বৌদ্ধবিহার আর নাটেশ্বর মন্দিরের নিদর্শন মুগ্ধ করে মানুষকে। অতীতে বিভিন্ন সময়ে বিক্রমপুর ছিল বঙ্গ ও সমতটের রাজধানী। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, বিজ্ঞানসম্মত গবেষণা ও প্রত্নতাত্ত্বিক খননে মিলতে পারে এই অঞ্চলের ইতিহাসের আরও তথ্য। বিশ্বখ্যাত বৌদ্ধ ধর্মপ্রচারক অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর সন্তান। 980 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া অতীশ দীপঙ্কর পরবর্তীতে ধর্মপ্রচারে চলে যান চীনে। তার জন্মভিটায় একটি স্মারক নির্মাণ করেছে চীন সরকার। রয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও। অতীশ দীপঙ্করের জন্মভিটার কাছেই রঘুরামপুরে মাটির নিচে আবিষ্কার হয়েছে 10ম শতকের একটি বৌদ্ধবিহার। বেসরকারি উদ্যোগে খননের মাধ্যমে এতে পাওয়া গেছে 7টি ভিক্ষু কক্ষ ও একটি হলঘর। 1000 বছরের পুরনো এ আবিষ্কারকে বাংলাদেশের ইতিহাসের স্মরণীয় ঘটনা বলছেন প্রত্নতাত্ত্বিকরা। এছাড়া টঙ্গিবাড়ির নাটেশ্বর গ্রামে 10 একর জায়গা জুড়ে আবিষ্কার হয়েছে বৌদ্ধ মন্দির, স্তূপ, দেয়াল, নালা সহ নানা নিদর্শন। খনন কাজটি চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে। চীনের সাথে যৌথ গবেষণায় এই এলাকা থেকে বেরিয়ে আসছে 8ম থেকে দ্বাদশ শতকের প্রাচীন সব নিদর্শন। এবার আমরা জরিপ করছি সায়েন্টিফিক ওয়েতে, সব জায়গায় যাচ্ছি, দেখতেছি, স্যাম্পল নিচ্ছি। এটা একটা বড় নগর ছিল, ভারতবর্ষের সবচেয়ে বড় বিহার, সেটা হলো পাহাড়পুর বিহার নওগাঁয়। বিক্রমপুর বিহার হতে পারে তার থেকেও বড়। সেই কাজ বাকি রেখে আমার নাটেশ্বরে এসেছি। নাটেশ্বরের খনন দেখছেন, এতগুলো আবিষ্কার বললাম, কমপক্ষে 3টা পিরিয়ড পেয়েছি। ওর মধ্যে আবার ছোট ছোট ধাপ আছে। 400 বছরের বেশি সময়কাল এখানে আমার বসতি ছিল এবং একটা সভ্যতার বিকাশ লাভ করেছিল। যেমন আমরা পাচ্ছি সেরকম আমরা গবেষণা করছি, সেইগুলো আমরা লিখিত রূপ দিচ্ছি। এই লিখিত রূপগুলো ইতিহাসের নতুন নতুন তথ্য যোগ করছে। শুধু দেশে না, দেশের বাইরেও এগুলো যোগ হবে। সরকারি পৃষ্ঠপোষকতা ও এসব প্রাচীন নিদর্শন সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে বাঙালির সমৃদ্ধ ইতিহাস থেকে বঞ্চিত হবে আগামী প্রজন্ম।
বৈজ্ঞানিক সংরক্ষণের আগেই এই অবস্থা ছেড়ে যায় তাহলে কিন্তু বৃষ্টির পানিতে ওয়াশ আউট হয়ে যাবে, মানুষের উঠবে, গরু ছাগল উঠবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা যে কাজটা করি বাংলাদেশে, যেটা আমরা শুরু করেছি, সেটা আবিষ্কারের পর সেটিকে আবার ঢেকে রাখি। এই পর্যায়টা আমরা শুরু করেছি, এটা অস্থায়ী সংরক্ষণ। বঙ্গ ও সমতটের রাজধানী হিসেবে বিক্রমপুরের বিভিন্ন এলাকায় পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত অনুসন্ধান চালিয়ে যাওয়ার পক্ষে প্রত্নতাত্ত্বিকরা। বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের বিভিন্ন নিদর্শন ছড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তরে। বিক্রমপুরের নাটেশ্বরের এই বৌদ্ধ স্থাপনাগুলোর সংস্কার এবং সংরক্ষণ সম্ভব হলে ইতিহাসের নতুন দিক উন্মোচিত হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। তবে এজন্য দরকার বেসরকারি এবং সরকারি পৃষ্ঠপোষকতা। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, বিক্রমপুর। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় 7 জন নিহত, আহত 15 জন। টেকনাফে গুলিতে 1 জন নিহত, পুলিশের দাবি নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। গানের গল্প, ভালোবাসা, স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 15 জন। সকাল 8টায় ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 15 জন। নিহতরা হলেন ট্রাক চালক আলামিন ও হেলপার হাফিজুর রহমান। এদিকে সকালে নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের চাপায় আজিজুর রহমান নামে এক গুড় ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় কেরানীগঞ্জে 2 ভাই বোন, মাদারীপুরের শিবচরে 1 জন ও চাঁদপুকুরের কচুয়ায় 1 জন নিহত হয়েছে। টেকনাফে গুলিতে 1 জন নিহত হয়েছে, পুলিশের দাবি নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। নিহতের নাম দেলোয়ার হোসেন রুবেল ও রফিক। পুলিশ জানায় ভোর রাতে হোয়াইকং নোয়াপাড়া বট্টলি এলাকায় মাদক ভাগাভাগি নিয়ে 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, সেখানে নিহত হয় 2 জন। উদ্ধার করা হয় ইয়াবা সহ 2টি দেশীয় অস্ত্র। দুর্নীতির অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গোপালগঞ্জের একটি স্কুলে 3 দিন ধরে শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত রয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ওই স্কুলের শ্রেণীর পাঠদান। ওই শিক্ষক শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করে এমন অভিযোগ তোলেন অভিভাবক ও স্থানীয়রাও। গোপালগঞ্জের টঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5 বছর আগে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন ফাতেমা খাতুন। তখন থেকে তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ ছিল। তার স্বেচ্ছাচারী ও আগ্রাসী আচরণে অনেক অভিভাবক বাধ্য হয়ে তাদের সন্তানকে অন্য স্কুলে ভর্তি করেছেন বলেও জানান। আমার ওয়াইফকে ডেকে বলে যে ওই ইসে দরখাস্ত করতে গেছিল, তোমার মেয়ে কিভাবে পাস করে এটা দেখে নেব। তা আমার মেয়েটা ক্লাস 2-তে ছিল, রোল 1 ছিল, ক্লাস 3-তে সে একটা সাবজেক্টও পাস করি নেই। এই কষ্টে আমার মেয়েকে আমি খুলনায় আমার ভাইয়ের ওখানে পড়াশোনা করাইছি। উনি ভালো ব্যবহার করেন না এবং আমাদের মারেন, অন্য বাচ্চাদের দিয়ে আমাকে মার খায়। কেউ তারে পছন্দ করে না, বাচ্চারা তো করেই না, মানে অভিভাবকরা তারে পছন্দ করতেছে না, তারপরেও সে আসে। প্রধান শিক্ষকের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে 2017 সালের সেপ্টেম্বর মাসে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তার অপসারণের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করলে 10 সেপ্টেম্বর পার্শ্ববর্তী চরকুশলী সরকারি প্রাথমিক স্কুলের ডেপুটেশনে তাকে বদলি করা হয়। কিন্তু গত 24 জানুয়ারি আবারও বিতর্কিত ওই প্রধান শিক্ষক রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই স্কুলটিতে অস্থিরতা দেখা দেয়। শনিবার থেকে শিক্ষার্থীরা স্কুলে আসা বন্ধ করে দেয়।
সে আবার এই স্কুলে আসছে বিদায় এই স্কুলে ছাত্রছাত্রী ক্লাস বর্জন করছে। উনি স্কুলে এলে উনি এই ছাত্রছাত্রী আসবে না। স্কুল এখন অচল অবস্থা এবং ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার বদলি চাই। এ ব্যাপারে প্রধান শিক্ষিকার সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দ্রুত এই প্রধান শিক্ষককে বদলি করার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তাকে আমরা দ্রুত এই কর্তৃপক্ষের মাধ্যমে তাকে অন্যত্র বদলি করার ব্যবস্থা নিয়েছি। আমরা আশা রাখছি আগামীতে আর ওই বিদ্যালয়ের পাঠদানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত শরীয়তপুর সদর হাসপাতাল। সরকারি এই হাসপাতালে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতি থাকলেও এর সুফল না পাওয়ায় ত্যক্ত বিরক্ত রোগীরা। তাদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকরা ক্লিনিক ব্যবসার সাথে জড়িত থাকায় এমনটা হচ্ছে। আছে দালালদের উৎপাতও। শরীয়তপুরের 17 লাখ মানুষের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা 100 শয্যার সদর হাসপাতালটি। কাগজে কলমে 100 শয্যা হলেও 50 শয্যার জনবল নেই হাসপাতালটিতে। চিকিৎসক সহ জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বিরক্ত ভুক্তভোগীরা। রুগীলে এসি হেই 7টা বাজে 6টা বাজে, হে রুগী দেখে 3 ঘন্টা পরে। সিস্টারও আহে না, ডাক্তারও আহে না। রুমেও ধরেন আমরা ঠিক মতন লাইট নেই, টয়লেটে কোনো লাইট নেই। আমাদের রুগী মনে করেন মরে মরে ভাই, ঠিক আছে। ডাক্তার আসে আর এনে কোনো এক্সরের কোনো ব্যবস্থাই নেই, আলট্রাসাউন্ডের কোনো ব্যবস্থাই নেই। সব ওষুধ আমাদের বাইরের থেকে কিনতে হয়। রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি থাকলেও দীর্ঘদিনেও প্যাথোলজি বিভাগ চালু করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটতে হয় বেসরকারি ক্লিনিকগুলোতে, গুনতে হয় বাড়তি অর্থ। বেশিরভাগ চিকিৎসক বেসরকারি ক্লিনিকে জড়িয়ে পড়ার অভিযোগের পাশাপাশি আছে দালাল চক্রের দৌরাত্ম্য। একটা সারা রুমে 4টা-5টা করে তালা রাখতে দিয়েছে। এরপরে অফিসাররা ওই রুগী ভিতরে রাখিয়া হারা রুগীর দেখা যাবে নিজের দিয়া ক্লিনিকে। এখানকার যারা ডাক্তার এখন নিজে শিখলে নিয়ে আসে, লোকে দালাল বেজা দিছে, টাইনা টুইনা নিয়ে যায়। 1 টিয়ারটা 10 টিয়ার আহে। ডাক্তারকে চালাকি এবং পলিটিক্স। দক্ষ জনবল না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান সিভিল সার্জনও। শুধু সদর হাসপাতাল না, আমার পুরা জেলায় কিন্তু প্রায় 2/3 পদ খালি আছে। এখন আপাতত ডাক্তার পাওয়া যাচ্ছে না। আমাদের আশ্বস্ত করেছে যে 39তম যে বিসিএস, তার মাধ্যমে হয়তো একটা প্রচুর পরিমাণ ডাক্তার নেওয়া হবে, তখন আমাদের ডাক্তারের সংকটটা থাকবে না। রোগীর একমাত্র ভরসাস্থল সদর হাসপাতালটি যেন প্রকৃত সেবা কেন্দ্রই হয়, প্রত্যাশা শরীয়তপুরবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আট দিনের মধ্যে স্বচ্ছ ও অবাধ নির্বাচন দিতে ইউরোপীয় নেতাদের দেয়া আলটিমেটাম নাকচ করে দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সিএনএন তুর্ককে দেয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দেন তিনি। প্রেসিডেন্ট মাদুরো বলেন, ভেনেজুয়েলাকে কেউ আলটিমেটাম দিতে পারে না। সাক্ষাৎকারে মাদুরো বিরোধী দলের নেতার সমালোচনা করে বলেন, নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে গুয়াইদোর ঘোষণা সংবিধান পরিপন্থী। মাদুরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা নির্দেশ দেন ইউরোপীয় নেতারা তাই করেন। এদিকে রবিবার এক ভিডিও বার্তায় ভেনেজুয়েলার জনগণকে আবারও বিক্ষোভ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলের নেতা জুয়ান গুয়াইদো। সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেন মাদুরো। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা জুয়ান গুয়াইদো ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের বিরুদ্ধে কোনো হুমকি আসলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন। এক টুইট বার্তায় এই হুঁশিয়ারি দেন জন বল্টন। ক্লেমন খেলা সংবাদ। প্রিমিয়ার লিগ ফুটবল। দুদিন বিরতির পর আজ আবারও মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুপুর 3টায় মুখোমুখি হবে শেখ জামাল ও রহমতগঞ্জ। একই মাঠে সন্ধ্যা 6:30টায় ঢাকা আবাহনী লড়বে মুক্তিযোদ্ধার বিপক্ষে। প্রিমিয়ার লিগে 3বারের চ্যাম্পিয়ন শেখ জামালের এখন করুণ অবস্থা। প্রথম 2 ম্যাচেই হেরেছে তারা। নিজেদের হোম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে 1-0 গোলে হারের পর গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার কাছে 3-0 বিধ্বস্ত হয়েছে জোসেফ আপুচির দল। আজ তৃতীয় রাউন্ডে রহমতগঞ্জের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া শেখ জামাল ক্লাব। অন্যদিকে সাইব স্পোর্টিং এর কাছে অ্যাওয়ে ম্যাচ হারলেও রহমতগঞ্জ দ্বিতীয় ম্যাচ ড্র করেছে
চিটাগং আবাহনীর সাথে। গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী 1-0 নোফেল স্পোর্টিংকে হারিয়ে শুভ সূচনার পর নীলফামারীতে বসুন্ধরা কিংসের কাছে বিধ্বস্ত হয়েছে 3-0 গোলে। তৃতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা প্রথম ম্যাচে চিটাগং আবাহনীর কাছে হেরে দ্বিতীয় ম্যাচে জয় ফিরেছে শেখ জামালকে হারিয়ে। ঢাকা আবাহনীর বিপক্ষে তাই উজ্জীবিত হয়ে মাঠে নামতে পারবে তারা। বিপিএল টি20, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্সের ফিরতি লেগ ম্যাচ দিয়ে বিপিএল এ শুরু হয়েছে চট্টগ্রাম পর্বের জমজমাট লড়াই। দিনের প্রথম ম্যাচে খুলনার কাছে টস হেরে ব্যাট করছে কুমিল্লা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ খবর পর্যন্ত কুমিল্লার সংগ্রহ 2 উইকেটে 82 রান। বিপিএল সিজন 6-এ দু দলের প্রথম সাক্ষাৎ। সিলেটে 3 উইকেটে জিতেছিল কুমিল্লা। সেই জয় থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে সবাই বলে তোমার এত কেন চলে পাগল ছাড়া দুনিয়া চলে না যাতে পাতা তালে ঠিক কি ভুল কি সঠিক সবটা কথা চিরা ভিজে না জীবন যেন তেজ পাতা ধুত তুরি ছাতা মাথা পাগলামি তো তবু কমে না পাগল আমি পাগল তুমি চলো করো পাগল আমি পাগল ছাড়া দুনিয়া চলে না। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল, দিনে রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। শপথ না নিতে জাতীয় ঐক্যফ্রন্ট এখনো ঐক্যবদ্ধ, জানিয়েছেন রুহুল কবির রিজভী। শপথ নেয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত গণফোরাম এমপি মোকাব্বির খানের। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার পরও অনেক হাসপাতালেই গড়হাজির চিকিৎসকরা, ডাক্তার না পেয়ে হতাশ রোগী ও তাদের স্বজনরা। আর 3 দিন পরে 21শে গ্রন্থমেলা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।